আসসালামু আলাইকুম, আমি মাহবুব আলম। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ফ্লেক্সার সূত্র নিরূপণ বা বেন্ডিং পিয়নের সূত্র নিরূপণ। এটা আজকে আমরা আলোচনা করব। তো দেখো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, মনে করি এটা হচ্ছে একটি বিম। একটি বিমের ক্ষুদ্র অংশ হচ্ছে এবি এবং সিডি, আর এন এ হচ্ছে নিউট্রাল এক্সিস, এবং এন এ থেকে ওয়াই দূরত্বে একটি ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র ফালি আমরা পি কিউ বিবেচনা করি। তো বিমটির উপরে যখন লোড আপতিত হবে তখন কি হবে, বিমটি বেঁকে যাবে। বেঁকে যাওয়ার পরে বিমের এবি অংশেরও দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে এবং সিডি অংশের দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটবে। তো এবি এই অংশটি বাঁকা হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এবি অংশ তখন হয়ে যাবে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এবং সিডি হয়ে যাবে সি প্রাইম ডি প্রাইম। আর এই ক্ষুদ্র যে ফালি আমরা বিবেচনা করেছিলাম পি এবং কিউ, সেটি বাঁকা হয়ে যাওয়ার পর, বেন্ডিং এর পর সেটি হয়ে যাবে হচ্ছে পি প্রাইম এবং কিউ প্রাইম। আর নিউট্রাল এক্সিস তোমরা তো জানোই যে নিউট্রাল এক্সিসের কোনো পরিবর্তন হয় না, নিউট্রাল এক্সিস যেমন আছে তেমনই থাকবে। তো দেখো বিমটি এই অবস্থায় ছিল, বেন্ডিং এর পরে বিমটি বাঁকা হয়ে গেছে, তার মানে বিমের বিকৃতি সাধন হয়েছে। তো আমরা কি জানি, বিমের বিকৃতি সমান আমরা জানি যে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে আধি দৈর্ঘ্য। তো আমরা দৈর্ঘ্য পরিবর্তনটা এই বিকৃতি ই ইকুয়াল বিমের দৈর্ঘ্য পরিবর্তন মানে পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস আধি দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য এখানে কি আছে, পরিবর্তিত দৈর্ঘ্য আছে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম মাইনাস পি কিউ ডিভাইডেড বাই আধি দৈর্ঘ্য আছে পি কিউ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিমটি বেন্ড হওয়ার পূর্বে যখন বিমটি সমান ছিল তখন এবি এবং সিডি, তারপর নিউট্রাল এক্সিস, তারপর হচ্ছে পি কিউ, এই সবগুলোর মান কি ছিল, সমান ছিল। বিমটি যখন এই সেকশনটা কল্পনা করো, বেন্ড হওয়ার পূর্বে যখন বিমটি সমান ছিল তখন এবি সমান এন এ ছিল, সিডি সমান এন এ ছিল, মানে এই সবগুলোর মান কি ছিল, সমান ছিল। কিন্তু যখন বিমটিতে বেন্ডিং হয়েছে তখন এই এবির দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, সিডিরও দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, কিন্তু বেন্ডিং এর পূর্বে কি ছিল, সবগুলোর মান সমান ছিল। তার মানে আমরা এখানে পি কিউ এর পরিবর্তে এন এ লিখতে পারি কিনা, তারপর পি কিউ এর পরিবর্তে আমরা এখানে এন এ লিখতে পারবো, পি কিউ এর পরিবর্তে আমরা এখানে এবি লিখতে পারবো। তো দেখো যেহেতু পি কিউ এবং এন এ সমান ছিল, এজন্য আমরা পি কিউ এর পরিবর্তে এখানে এন এ লিখব, পি প্রাইম কিউ প্রাইম মাইনাস থেকে আমরা লিখব এন এ ডিভাইডেড বাই এন এ। এখানে চাইলে সাইড নোট দিতে পারো, যেহেতু পি কিউ সমান এন এ। তারপর দেখো যখন বিমটি বেন্ড হয়েছে তখন দেখো এখানে কিন্তু একটা কোণের সৃষ্টি হবে। বিমটি যখন বাঁকা হয়ে গেছে তখন এখানে যদি আমরা এটাকে একটা বৃত্তের কেন্দ্র কল্পনা করি, তো সেই সাপেক্ষে দেখো এখানে বাঁকা হওয়ার পরে এখানে একটা কোণের সৃষ্টি হবে। আমরা ভাবলাম যে সেই কোণটা হচ্ছে থিটা। তো এই কোণ থেকে দেখো, এই কোণ থেকে এই পি পর্যন্ত যে দূরত্ব, কোণ থেকে মানে এই বৃত্তের যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আর প্লাস ওয়াই হচ্ছে ও থেকে পি কিউ পর্যন্ত দূরত্ব। আর এই যে কেন্দ্রের সাপেক্ষে এটা যে মোমেন্টটা সৃষ্টি করবে সেটা হবে হচ্ছে আর থিটা। তো আমরা এখানে পি প্রাইম কিউ প্রাইম, এই যে এখান থেকে নিউট্রাল এক্সিস পর্যন্ত এটা একটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। আর তার পরের যে অংশটুকু আছে এটুকু তো ওয়াই, তার মানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এখানে ওয়াই। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এখানে পি প্রাইম কিউ প্রাইম পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর প্লাস ওয়াই। তো আমরা এখানে পি প্রাইম কিউ প্রাইমকে লিখব আর প্লাস ওয়াই, এবং এটার সাথে থিটা গুণ হবে আর প্লাস ওয়াই থিটা মাইনাস এখানে নিউট্রাল এক্সিস। দেখো নিউট্রাল এক্সিস, কেন্দ্র থেকে নিউট্রাল এক্সিস পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ এবং তার সাথে আমাদের থিটা গুণ হবে। আমরা এখানে লিখব আর থিটা, যেহেতু বিমটি বাঁকা হয়েছে এবং বিমটি বাঁকা হওয়ার ফলে এখানে একটি কি সৃষ্টি হয়েছে, কোণের সৃষ্টি হয়েছে। তারপর দেখো এটাও নিউট্রাল এক্সিস, এটাকে আমরা লিখব হচ্ছে আর থিটা। তো দেখো তারপর আমরা এটার সাথে থিটাটা গুণ করে দিব, আর থিটা
প্লাস এটাকে আমরা লিখবো ওয়াই থিটা মাইনাস এখানে থাকতেছে হচ্ছে আর থিটা ডিভাইডেড বাই আর থিটা। এখানে হচ্ছে প্লাস আর থিটা এখানে মাইনাস আর থিটা, এই দুটাকে আমরা কেটে দিব। তারপর দেখো এখানে একটা থিটা এখানে একটা থিটাকে এটাকে আমরা কেটে দেব। তাহলে এখানে বিকৃতি ই সমান আমরা কি পেলাম? বিকৃতি ই সমান এখানে থাকতেছে হচ্ছে y ডিভাইডেড বাই r। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করব। তারপর দেখো আমরা কি জানি? স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান আমরা কি জানি? বা ইয়ং এর গুণাঙ্ক সমান আমরা জানি হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি। পীড়ন এবং বিকৃতির অনুপাতকে আমরা বলি হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখব ইয়ং এর গুণাঙ্ক ই ইকুয়াল হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি। পীড়নকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। পীড়ন এফ ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে ই, পীড়ন ভাগ স্মল ই বিকৃতি। তো দেখো এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি বা এটার স্থানটা আমরা যদি পরিবর্তন করি তাহলে এখানে আমরা লিখতে পারবো ই ইকুয়াল এফ ডিভাইডেড বাই ই। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। তো এখন দেখো এখানে ই ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই আর এবং ই ইকুয়াল কি এফ ডিভাইডেড বাই ই। তাহলে আমরা এটাকে এবং এটাকে সমান লিখতে পারি, যেহেতু ই এর মান দুইটাই হচ্ছে ই, তার মানে ওয়াই ডিভাইডেড বাই আর ইকুয়াল এফ ডিভাইডেড বাই ই। তো আমরা এখানে লিখে দিব 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই। আমরা লিখতে পারি y ডিভাইডেড বাই r ইকুয়াল f ডিভাইডেড বাই e। তারপর দেখো এইখানে প্রমাণের সুবিধার্থে আমরা কি করব? ই এবং আর এই দুটোকে আমরা একসাথে করব এবং এফ এবং ওয়াই এই দুটোকে আমরা একসাথে করব। দেখো এটা যেহেতু ইকুয়েশন আকারে আছে, কারণ আমরা চাইলে এই দুটোকে আমরা পরস্পর আড়াআড়ি গুণ করতে পারবো, অথবা এটাকে এখানে নিয়ে আসতে পারবো, এটাকে এখানে নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে সেটাই করব। ই ডিভাইডেড বাই আর ইকুয়াল এফ ডিভাইডেড বাই ওয়াই। এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ। কেটে দিছি না। তো দেখো 3 নম্বর সমীকরণ পর্যন্ত আসার পরে এখন আমরা কি করব? এখন আমরা বিমের যে এই ক্ষুদ্র অংশটুকু আছে, বিমের এই ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল আমরা রেজিস্টিং মোমেন্ট বিবেচনা করব। বিমের এই ক্ষুদ্র অংশটুকুর আমরা রেজিস্টিং মোমেন্ট বিবেচনা করব। আমরা ধরি বিমের এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত হবে। দেখো এমনিতে আমরা জানি কি বিমের ক্ষেত্রফল বা গুণকের ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দ্বারা, কিন্তু যেহেতু এই পি কিউ এই ফালিটি হচ্ছে কি একটি ক্ষুদ্র অংশ, এজন্য আমরা এটাকে প্রকাশ করব হচ্ছে ডি এ দ্বারা। এটাকে আমরা এটার ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ডি এ দ্বারা। তো দেখো এটা আমরা এখানে লিখব যে পি কিউ অংশের রেজিস্টিং মোমেন্ট বিমের ক্ষুদ্র অংশের রেজিস্টিং মোমেন্ট বিবেচনা করি। আমরা এখানে লিখব পি কিউ অংশের ক্ষেত্রফল পি কিউ অংশের ক্ষেত্রফল সমান ডি এ। যেহেতু এটা কি ক্ষুদ্র অংশ, এজন্য আমরা এটাকে ডি এ দ্বারা প্রকাশ করলাম। দেখো পি কিউ অংশের ক্ষেত্রফল হচ্ছে ডি এ। এখন আমরা দেখব যে পি কিউ অংশের প্রতিরোধী বল কি। তো আমরা কি জানি? বল সমান প্রতিরোধী বল সমান আমরা কি জানি? পীড়ন গুণন ক্ষেত্রফল। কোন একটি ক্ষেত্রের পীড়ন এবং ওই ক্ষেত্রের ক্ষেত্রফলকে গুণ করলে তার প্রতিরোধী বল পাওয়া যাবে। তো
তো এই ক্ষেত্রে পীড়ন কি? এই ক্ষেত্রে পীড়ন হচ্ছে এফ, যেহেতু আমরা শুরুতেই আলোচনা করেছি যে পীড়নকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। পীড়নকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, তো আমরা এখানে লিখব যে পি কিউ অংশের প্রতিরোধী বল অংশের প্রতিরোধী বল ইকুয়াল, আমরা এখানে কি লিখব, এফ ইন্টু ডিএ। এফটা কি? এই এফটা হচ্ছে পীড়ন এবং ডিএ হচ্ছে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। তাহলে পিকিউ অংশের প্রতিরোধী বলকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? এফ ডিএ দ্বারা। এখন এই যে নিউট্রাল এক্সিস আছে, এই নিউট্রাল এক্সিসের সাপেক্ষে আমরা দেখব এই পিকিউ অংশের মোমেন্টটা কত। তো বোর্ডে যেহেতু জায়গা কম, আমি শুরুর অংশটুকু মুছে দিচ্ছি। তোমাদের বইয়ের ভিতরে প্রমাণটি সুন্দরভাবে দেয়া আছে, তোমরা এখানে ক্লাস থেকে শুধু প্রমাণটি বুঝো। তোমাদের বইয়ের ভিতরে সুন্দরভাবে দেয়া আছে। বোর্ডে জায়গা কম জন্য আমি বোর্ডে শুরুর অংশটা মুছে দিলাম। তো দেখো, পিকিউ অংশের প্রতিরোধী বল আমরা পাইলাম কত? এফ ডিএ। এখন আমরা দেখব নিউট্রাল এক্সিস বা এন এ এর সাপেক্ষে পিকিউ এর মোমেন্ট। আমরা এখানে লিখব নিউট্রাল এক্সিসের সাপেক্ষে পিকিউ এর মোমেন্ট। দেখো, নিউট্রাল এক্সিসের সাপেক্ষে আমরা কি জানি? মোমেন্ট সমান আমরা জানি হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তো দেখো, এখানে পিকিউ অংশের প্রতিরোধী বল আমরা কত পাইছি? এফ ডিএ। পিকিউ অংশের প্রতিরোধী বল আমরা এখানে পাইছি হচ্ছে এফ ডিএ। আর নিউট্রাল এক্সিস থেকে পিকিউ এর দূরত্ব কত? ওয়াই। তাহলে এটা হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এর মোমেন্ট কত হবে? নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এর মোমেন্ট হবে এফ ডিএ ইন্টু দূরত্ব ওয়াই। এটা হচ্ছে মোমেন্ট, এটাকে আমরা প্রকাশ করব ডিএম দ্বারা। প্রতিরোধের এই মোমেন্টটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ডিএম দ্বারা। আমরা জানি মোমেন্টকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, যেহেতু এটি ক্ষুদ্র অংশ, এজন্য আমরা এটাকে ডিএম দ্বারা প্রকাশ করলাম। তো দেখো, আমরা 3 নাম্বার সমীকরণে আমরা কি পাইছি? ই ভাগ আর ইকুয়াল হচ্ছে এফ ভাগ ওয়াই। তো এখান থেকে যদি আমরা এফ এর মানটা আলাদাভাবে বের করি, তাহলে এখানে আমরা এফ এর কি মান পাবো? এটাকে যদি আমরা আর আর ভাবে গুণ করে দেই, তাহলে দেখো এখানে আমরা পাবো কি? এফ ইকুয়াল ইওয়াই ডিভাইডেড বাই আর। এখান থেকে কিন্তু আমরা এফ এর মানটি পেলাম, এটা তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিলাম এফ ইকুয়াল ইওয়াই ডিভাইডেড বাই আর। তো এখান থেকে আমরা এফ এর মানটা বসাই দিব। এফ এর মান আমরা পাইলাম হচ্ছে ইওয়াই ডিভাইডেড বাই আর, সাথে আছে কি? ডিএ ইনটু আরেকটি ওয়াই। তো এই ওয়াইটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি, এই ওয়াই এর সাথে গুণ করে দেই, তাহলে এখানে কি চলে আসবে? এখানে আসবে হচ্ছে ইউআই স্কয়ার ডিভাইডেড বাই আর ইনটু আমাদের থাকতেছে হচ্ছে ডিএ। ইউআই ডিভাইডেড বাই আর ইনটু ডিএ, এটা হচ্ছে ডিএম বা প্রতিরোধী বলের মান। এখন এই প্রতিরোধী মোমেন্টের মান, এই প্রতিরোধী মোমেন্টটা কি? এই ক্ষুদ্র অংশের জন্য। এই ক্ষুদ্র অংশের জন্য আমরা প্রতিরোধী মোমেন্টের মান কি পাইলাম? ইউআই স্কয়ার ডিভাইডেড বাই আর ইনটু ডিএ। তো ক্ষুদ্র অংশ থেকে যদি আমরা এই পুরো অংশটার প্রতিরোধী মোমেন্টের মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তোমরা জানো, তোমরা ম্যাথমেটিক্সে করে আসছো যে কোনো ক্ষুদ্র অংশকে যদি আমরা বড় করতে চাই, তাহলে আমাদেরকে সমাকলন বা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কি করে? কোনো ক্ষুদ্র অংশকে বড় করে, আর ডিফারেন্সিয়েশন কি করে? বড় অংশকে ছোট করে। তো এটা যেহেতু একটা ক্ষুদ্র অংশ, এটাকে আমরা সম্পূর্ণটাতে নিয়ে আসবো, এই জন্য আমরা কি করব? এই অংশে আমরা সমাকলন করব। তো আমরা এখন লিখব, এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, সমীকরণ নাম্বার 4, যে 4 নম্বর সমীকরণের উভয় পাশে সমাকলন করি। 4 নং এর
উভয় পার্শ্বে সমাকলন করি। এটা যদি আমরা উভয় পার্শ্বে সমাকলন করি তাহলে এখানে কি আসবে আমাদের? এখানে আমাদের আসতেছে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম, এখানে আমাদের আসতেছে হচ্ছে ইন্টিগ্রেশন ইউআই স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু ডিএ। দেখো যখন আমরা এই ক্ষুদ্র অংশটাকে সমাকলন করছি তখন কিন্তু এটি আর ক্ষুদ্র নেই, এটা পুরো এলাকা জুড়ে হয়ে গেছে। পুরো যে বিমের যে সেকশনটা আমরা কল্পনা করেছিলাম পুরো সেকশনের জন্য এটার মোমেন্ট চলে আসছে। তার মানে এটাকে এখন আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। তো দেখো এখানে যখন আমরা ইন্টিগ্রেশন করলাম ই এবং আর এই দুটো হচ্ছে কি ধ্রুবক, তোমরা দেখছো ই হচ্ছে আমরা জানি কি ইয়ং এর গুণাঙ্ক আর হচ্ছে ব্যাসার্ধ, এই দুটো কি মান? ধ্রুবক মান। তো এই ধ্রুবক মান দুটোকে আমরা আলাদা করে নিব। এখানে আমরা লিখব হচ্ছে ই ডিভাইডেড বাই আর, আর এখানে তাহলে কি থাকতেছে ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ। এখন দেখো আমরা কি জানি মোমেন্ট অফ ইনারশিয়া বলতে কি বোঝে? মোমেন্ট অফ ইনারশিয়া বলতে আমরা কি বোঝাই? তোমরা মেকানিক্সে পড়ে আসছো মোমেন্ট অফ ইনারশিয়া কাকে বলে। মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দিষ্ট একটি অক্ষ হতে ওই ক্ষেত্রের যে দূরত্ব সে দূরত্বের বর্গের সমানুপাতিক। না, সে নির্দিষ্ট একটি যে ক্ষেত্র সেই ক্ষেত্র একটি নির্দিষ্ট অক্ষ হতে তার যে দূরত্ব তার দূরত্বের বর্গের সমান, বর্গের গুণফলের সমান। তো দেখো যে পি কিউ এটাকে আমরা একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করেছি, এই পি কিউ এটা একটা ক্ষুদ্র ক্ষেত্র, এই পি কিউ ক্ষুদ্র ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? ডিএ, এবং এখান থেকে দূরত্ব কত? নিউট্রাল এক্সিস, এটাকে আমরা একটা নির্দিষ্ট অক্ষ ধরলাম। এই নির্দিষ্ট অক্ষ হতে এই নির্দিষ্ট ক্ষেত্রের দূরত্ব কত? ওয়াই। তো ওয়াই এর যে দূরত্ব এই দূরত্বের বর্গ কত হবে? বর্গ হবে ওয়াই স্কয়ার। দেখো এখানে বর্গের এই দূরত্ব হচ্ছে ওয়াই, এটার বর্গ হবে ওয়াই স্কয়ার, এবং এই যে ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? ডিএ। আমরা শুরুতে লিখেছি এর ক্ষেত্রফল হচ্ছে ডিএ। তো এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল এবং দূরত্বের বর্গের যে গুণফল এটাকে আমরা বলি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তোমরা মেকানিক্সে পড়ে আসছো, এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া। তো দেখো এখানে ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমরা এখন লিখব m ডিভাইডেড বাই m ইকুয়াল বা m ইকুয়াল e ডিভাইডেড বাই r, এবং এই পুরো অংশটাকে আমরা লিখলাম কি i, মোমেন্ট অফ ইনারশিয়া। এখানে সাইড নোট তোমরা লিখে দিবা, যেহেতু ইন্টিগ্রেশন y স্কয়ার dA ইকুয়াল হচ্ছে i বা মোমেন্ট অফ ইনারশিয়া। তো দেখো এটা এই পর্যন্ত চলে আসলো। এখন যদি আমরা এই আইটাকে সমীকরণের এই পাশে বার করে দেই তাহলে আমরা কি পাবো? m ডিভাইডেড বাই i ইকুয়াল হচ্ছে e ডিভাইডেড বাই r। এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, এটাকে আমরা দিব হচ্ছে সমীকরণ নাম্বার 5। তো এই পর্যন্ত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। তো বোর্ডের জায়গায় আমি উপরের অংশটা মুছে দিলাম, তার আগে তোমরা দেখো এখানে আমরা কি পেয়েছিলাম? এই 3 নাম্বার যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেটা আমরা সাইডে লিখে নেই। 3 নাম্বার সমীকরণে আমরা পেয়েছিলাম হচ্ছে e ডিভাইডেড বাই r ইকুয়াল, এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে f ডিভাইডেড বাই y। এটা ছিল 3 নাম্বার সমীকরণ। এখন আমরা এই অংশটা মুছে দিই। 3 এবং 5 নং সমীকরণ হতে পাই। তো 3 নাম্বার সমীকরণে কি ছিল? e ডিভাইডেড বাই r ইকুয়াল f ডিভাইডেড বাই y, এবং 5 নাম্বার সমীকরণে কি ছিল? m ডিভাইডেড বাই i ইকুয়াল e ডিভাইডেড বাই r। তাহলে e ডিভাইডেড বাই r এর মান f ভাগ y, এবং e ডিভাইডেড বাই r এর মান এখানে m ভাগ y। তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি। তো আমরা এখন লিখতে পারি যে হচ্ছে m ডিভাইডেড বাই i ইকুয়াল
এফ ডিভাইডেড বাই ওয়াই। তো দেখো এই পর্যন্ত আমরা লিখলাম। তো আমরা কি জানি, আমরা যেহেতু কি বের করব, বিমের বেন্ডিং পীড়ন বের করব। তো আমরা বেন্ডিং পীড়নকে কি দ্বারা প্রকাশ করি? বেন্ডিং পীড়নকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তো আমরা এফ এর মান যেহেতু বের করব, তো এফটাকে আমরা সাইডে রাখবো। তো এফকে যদি আমরা এখানে সাইডে রাখি, তাহলে এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটাকে আমরা আর গুণন করে দিব। এখানে হচ্ছে এম ওয়াই আর নিচে থাকতেছে হচ্ছে আই। এটাই হচ্ছে বেন্ডিং পীড়ন নিরূপণের সূত্র, এম ওয়াই ডিভাইডেড বাই আই। অনেকে মজা করে এটাকে মনে রাখার সুবিধার্থে বলতে পারে যে আমার ভাগ আমি। তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো যে আমার ভাগ আমি। দেখো মাই মানে তো আমার, আই মানে হচ্ছে আমি। তো বেন্ডিং পীড়নের সূত্রটা হচ্ছে কি? এফ ইকুয়াল এম ওয়াই ডিভাইডেড বাই আর। এই অর্থে যখন আমরা ম্যাথ করতে যাব তখন দেখবো যে আমাদের প্রত্যেকটা ম্যাথেই এই সূত্র আমরা প্রয়োগ করতেছি। তো আশা করি তোমরা এই সূত্রের প্রমাণটি বুঝতে পারছো এবং তোমাদের বইয়ের সূত্রটি সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা দু একবার দেখে নিবা এবং দু একবার প্র্যাকটিস করলেই তোমরা এটা সুন্দরভাবে পরীক্ষাতে লিখতে পারবে। ধন্যবাদ।